শিশু রামিসা হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিলেন মূল অভিযুক্ত সোহেল রানা। প্রথমে তিনি নিজেকে নির্দোষ এবং পরে দোষ স্বীকার করে ক্ষমা চান। ডলার নামে আরেকজনকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবিও করেন সোহেল। এ সময় তার স্ত্রী স্বপ্নাকে নিরাপরাধ দাবি করেন তিনি। আত্মপক্ষ সমর্থনে স্বপ্ন জানান তিনি কোনো অপরাধ করেননি। পরে মামলা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ঠিক করে আদালত। বাকিটা জানাচ্ছেন মাইনুল মারুফ। পুলিশের কড়া পাহারায় বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে তোলা হয় রামিসা হত্যা মামলার আসামি সোহেল ও তার স্ত্রীকে। এদিন ছিল তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ। সকাল 11টার পর শুরু হয় শুনানি। এ সময় আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। পরে সেই অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে আসামিদের বক্তব্য জানতে চায় ট্রাইব্যুনাল। এ সময় দ্বিমুখী বক্তব্য দেন ধর্ষণ ও হত্যায় মূল অভিযুক্ত সোহেল। শুরুতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, পরে আবার বলেন তিনি একাই দোষী নন, তার সাথে ছিল ডলার নামে আরও একজন। এ সময় আদালতে নিজের দোষের জন্য ক্ষমা চান সোহেল আর নিজের স্ত্রীকে দাবি করেন নির্দোষ। এরপর তার স্ত্রী স্বপ্নার বক্তব্য জানতে চায় ট্রাইব্যুনাল। এ সময় বিচারক বলেন নৃশংস ঘটনায় সহায়তাকারী হিসেবে সোহেল যে সাজা পাবে একই সাজা হবে তারও। পরে স্বপ্না দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি। আমাদের আইনে একটা ব্যাখ্যা আছে যে একই আইনের মধ্যে দুটো ধারা যদি হয় মানে কন্ট্রাডিক্ট করে, তখন শেষের ধারাটা প্রায়োরিটি পায়। তাহলে এখানে যে দুই ধরনের বক্তব্য দিয়েছে, প্রথমে নির্দোষ পরে দোষী, এই দুই বক্তব্যের মধ্যে আইন অনুসারে পরের বক্তব্যটি প্রাধান্য পায় এবং পরের বক্তব্যটি অ্যাকসেপ্টেবল বেশি হয়। শুনানি শেষে মামলা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই, বিদেশে আজকে ছাপাই সাক্ষী দিবে না। এর আগে মঙ্গলবার রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় একদিনে 16 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগের নজির স্থাপন করে আদালত। এই মামলাটি হতে পারে দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম মামলার রায়। মাইনুল মারুফ, 71, ঢাকা। সহকর্মী মাইনুল মারুফের প্রতিবেদনটা আমরা দেখছিলাম এবং মাইনুল মারুফের সঙ্গে এখন সরাসরি কথা বলতে চাই, কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল মারুফ, আপনার প্রতিবেদনটা আমরা দেখলাম এবং অনেকগুলো প্রশ্ন আসলে ধাপে ধাপে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। প্রথমত আমরা সোহেল এবং তার স্ত্রী স্বপ্না অভিযুক্ত হিসেবে দুজনের কথা জেনেছিলাম, নানামুখী তথ্য তাদের সম্বন্ধে পেয়েছিলাম, কিন্তু বিচার কাজের শেষের দিকে এসে ডলার নামে আরেকটি চরিত্রের কথা আমরা জানতে পারলাম। ডলার আসলে কে, তার সম্বন্ধে কোনো তথ্য জানা গেল কিনা? কিলিং মিশনে তার ভূমিকা কি ছিল? সোহেল আসলে কি বলেছে তার সম্বন্ধে একটু জানাবেন। এবং যুক্তিতর্ক উপস্থাপন হবে আগামীকাল, এরপর রায় ঘোষণা হতে এবং রায় কার্যকর হওয়ার পথটা একটু বলবেন, আসলে কেমন সময় লাগতে পারে? আসলে শুরুতে আপনি যে প্রশ্নটা করেছেন ডলার, তার সম্পর্কে আগে বলি যে সোহেল যে বিষয়টি বলেছে, ঘটনার মূল অভিযুক্ত, সে বলতে চাচ্ছে যে তার সাথে তার বন্ধু ডলার ছিল এই ঘটনায়। অর্থাৎ সোহেল একা অভিযুক্ত নয়, ডলারও সমানভাবে দোষী এবং সে কিন্তু কোর্টেও এটি বলেছে যে এই দোষ আমি স্বীকার করছি, আমার সাথে সাথে এই দোষে আরও একজন দোষী রয়েছেন ডলার, তাকেও সাজার আওতায় আনার জন্য তিনি বলেন। তখন প্রশ্ন উঠেছিল যে ডলার কোথায় ছিল, ডলারকে তো কেউ দেখেনি। তখন সে বলে যে ডলারকে কেউ দেখেনি, কিন্তু ডলার ছিল, ডলার পালিয়ে যায় আগে, তিনি পরে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে তখন দেখা যায়। এবং সোহেল এই ক্ষেত্রে দাবি করেন যে তিনি এবং ডলার এই ঘটনা ঘটালেও তার যে স্ত্রী স্বপ্না সে কিন্তু নির্দোষ। এক্ষেত্রে আরেকটি বিষয় যদি আমি বলি, ডলার কিন্তু প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেছে। যখন আদালত তাকে জিজ্ঞেস করেছিল আপনি কি দোষী কিনা, সে বলেছিল যে আদালত আমি নির্দোষ এবং তিনি এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন। পরবর্তীতে কথার প্রেক্ষিতেই তিনি আবার বলেন যে তিনি একাই যে দোষী তা নয়, তার সাথে ডলারও ছিল। অর্থাৎ তিনি কিন্তু দ্বিমুখী বক্তব্য দেন এবং নিজের দোষের পাশাপাশি ডলারের যে দোষ তাও কিন্তু তিনি বলেন। যদিও ডলার সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে নিজেকে বাঁচাতে ডলার নামে চরিত্র সৃষ্টি করছেন তিনি। আসলে এই ঘটনায় ঘটিয়েছে যে সোহেল এবং তার স্ত্রী, তারা দুজনেই এই সময় ঘটনাস্থলে ছিল এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে। মাইনুল মারুফ, আরেকটা বিভ্রান্তি, আরেকটা শঙ্কা আসলে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। অনেকে বলার চেষ্টা করছেন সোহেল রানা এবং তার স্ত্রী দুজনই হয়তো মাদকাসক্ত এবং সেই জায়গা থেকে বিভৎস হত্যাকাণ্ড তারা করেছে। কাজেই যদি সাজা হয় সেক্ষেত্রে তারা মাদকাসক্ত, এটা মাথায় রেখে সর্বোচ্চ শাস্তি কি হবে নাকি তাদেরকে শোধনাগারে পাঠানো হতে পারে, বা কি বলবেন?
আসলে এই সুযোগটা কিন্তু নেই আদালতে, কিন্তু তারা যে মাদকাসক্ত বা এই বিষয়গুলো কিন্তু আনা হয়নি, এই প্রসঙ্গ কিন্তু টানা হয়নি। পাশাপাশি যদি প্রসঙ্গ আসেও তারা যেই ঘটনা ঘটিয়েছে এমন নৃশংস ঘটনায় সেই সুযোগ কিন্তু আর থাকছে না। ইতোমধ্যে কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়ে গিয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে সরকার থেকে কিন্তু আমরা বারবারই বলতে শুনেছি যে যত দ্রুত সম্ভব এই মামলার রায় যেন হয় এবং এই রায়ও যত দ্রুত সম্ভব কার্যকর ব্যাপারও কিন্তু উদ্যোগ নেওয়া হবে। আমরা কিন্তু সচরাচর বিভিন্ন মামলায় দেখেছি যে বিভিন্ন সময় যে রায় কিন্তু নিম্ন আদালতে হয়ে যায়, তারপর উচ্চ আদালতে গিয়ে একটি লম্বা জটের সৃষ্টি হয়, বছর পর বছর আটকে থাকে। কিন্তু এই মামলাটি সহ অন্যান্য এরকম আলোচিত যে সকল মামলাগুলো রয়েছে এই সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে, সেই সকল মামলারও যাতে দ্রুত রায় কার্যকর হয় সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে বিভিন্ন রকম উদ্যোগের কথা কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে। উচ্চ আদালতে হয়তো আলাদা একটি বেঞ্চ গঠন করে দেওয়া যেতে পারে, করা হতে পারে এইরকম যে সকল মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো যাতে দ্রুত সমাধান হয় এবং আসামিরা যাতে যে সাজা পান তা যেন কার্যকর শুরু হয় এবং যে ভুক্তভোগী পরিবার রয়েছে, যিনি ভুক্তভোগী তিনিও যেন ন্যায় বিচারের আওতায় আসতে পারেন, ন্যায় বিচারটা যেন পেতে পারেন যত দ্রুততা সম্ভব। কারণ মামলা জট নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক আলোচনা হয় যে ন্যায় বিচারের ক্ষেত্রেও কিন্তু ন্যায় বিচার বারবার প্রশ্নবিদ্ধ হয় শুধু এই মামলা জটের কারণে। দীর্ঘদিন পেরিয়ে যায় কিন্তু মামলার বিচার যে প্রার্থীরা কিন্তু তাদের বিচার পান না। যদি রায় হয়ও তা কার্যকর হতে হতে কয়েক যুগ চলে যায় অথবা কয়েক বছরের পর বছর কেটে যায়। এক্ষেত্রে যে বিলম্বিত বিচার, এক্ষেত্রে কিন্তু ন্যায় বিচারের যে প্রত্যাশা সেটা ক্ষেত্রে কিন্তু অনেকটাই যে বিচার প্রার্থী বা ভুক্তভোগী সেও কিন্তু অনেকটা আশা হারিয়ে ফেলে। এই সমস্যাগুলো সমাধানে সরকার কিন্তু কার্যকরী উদ্যোগ নেবে বলে কিন্তু জানিয়েছে। এই ধরনের আলোচিত মামলা অনেকেই সাধুবাদ জানিয়েছেন যে খুব দ্রুত আসলে বিচার কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং একদিনে 16 জনের সাক্ষ্য নেওয়া গতকাল আমরা সেটা দেখেছি এবং আগামীকাল যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। ছোট করে একটু বলবেন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আদালত বিট করেন, যদি আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন হয় সেক্ষেত্রে রায় ঘোষণা হওয়া এবং রায় কার্যকর হওয়া কেমন সময় লাগতে পারে, আসলে কোনো ধারণা পাওয়া যায় কিনা? আসলে আমরা যখন আজকেও আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি যে যুক্তিতর্ক যদি আগামীকাল হয় তা কিন্তু আগামীকাল শেষ হবে কিনা বা রায় কি হতে পারে, তখন আইনজীবীরা যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন যে যুক্তিতর্কের বিষয়টা তারা কালকের মধ্যেই শেষ করতে চান এবং কালকে শেষ করতে পারবেন বলে প্রত্যাশা করেছেন এবং শেষ করার পর রায়ের জন্য তারা প্রত্যাশা করছেন যদি যুক্তিতর্ক শেষ হয় হয়তো আগামী সপ্তাহেই এই মামলার রায় হয়ে যেতে পারে, অর্থাৎ অতি দ্রুত, অর্থাৎ আগামী রোববারও রায় হয়ে যেতে পারে। এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আদালতের উপর, কত দ্রুত আদালত সময় দেন। অর্থাৎ রায় কিন্তু বিলম্বিত হবে না, রোববার আশা করতে পারেন বা আগামী সপ্তাহের যে কোনো দিনই কিন্তু রায় হয়ে যেতে পারে এবং এই রায় কার্যকরের পর এই মামলাটি কিন্তু যাবে উচ্চ আদালতে, সে মামলার নথি, রায়ের নথি, আর সেখানে যদি তাদের মৃত্যু পরোয়ানা হয় বা যে রায় সাজা কার্যকর হয় সে বিষয়ে কিন্তু উচ্চ আদালতে গিয়ে শুনানি হবে এবং শুনানির পর সেটা আপিল বিভাগে যাবে এবং সর্বশেষ আপিল বিভাগের রায়ের পরে কিন্তু মামলার তাদের যে সাজা রয়েছে তা কিন্তু কার্যকর হবে। অনেকগুলো ধাপ রয়েছে এখনো এবং আগামীকাল দিনটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং যত দ্রুত আসলে সেটা শেষ করা যায়। অনেক ধন্যবাদ। মাইনুল মারুফ আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে বলছিলেন।